সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। এই কেমিস্ট্রির ক্লাসে গত তোমার হলো সর্বশেষ যে আমি টপিক্সটা পড়িয়েছি সেটা হলো হুন্ডের নীতি। হুন্ডের নীতি পড়াতে গিয়ে হুন্ডের নীতি আমি এখনো বলি নেই, কিন্তু ওইটা পড়াতে গিয়ে একটা উপশক্তি স্তর কয়টি অরবিটাল দ্বারা গঠিত সেইটা আমরা বলছিলাম। সেটা যেমন আমরা বলছিলাম এস উপস্তরের একটাই অরবিটাল এস অরবিটাল, কিন্তু পি উপস্তরের তিনটে অরবিটাল, একটা পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। এই এক্স ওয়াই এবং জেড এটা দিয়ে ডিরেকশন বুঝায়, দিক বুঝায়। অর্থাৎ পি উপস্তরের তিনটি অরবিটাল, একটা এক্স অক্ষ বরাবর বিস্তৃত, একটা ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত, একটা জেড অক্ষ বরাবর বিস্তৃত। এই এক্স ওয়াই জেড ডিরেকশন বুঝায়, অরবিটালের ডিরেকশন। স্যার এস উপস্তরের একটাই অরবিটাল, তাহলে এর ডিরেকশন কোন দিকে? এর ডিরেকশন সব দিকে, ফলে এর কোনো ডিরেকশন সুনির্দিষ্টভাবে বলা যাবে না। ফলে একে বলবো আমরা দিক, দিক নাই, কিন্তু এদের প্রত্যেকটার দিক আছে। ডি উপস্তরের অরবিটাল ছিল পাঁচটা। একটা নাম ছিল ডি এক্স ওয়াই, একটা নাম ছিল ডি ওয়াই জেড, একটা নাম ছিল ডি জেড এক্স, আর একটা নাম ছিল ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা নাম ছিল ডি জেড স্কোয়ার। এইটাকে আমরা বলি, দেখো এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা রিডিং পড়ব, কিন্তু আসলে এটা হাইফেন, মাইনাস বলি না, কিন্তু উচ্চারণের সময় স্পেলিং করব ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই ডি উপস্তরের অরবিটাল পাঁচটি অরবিটাল। এই এক্স ওয়াই ওয়াই জেড এটা দিয়ে ডিরেকশন বুঝায়, দিক বুঝায়। এক্স ওয়াই অক্ষের মাঝ বরাবর, ওয়াই ও জেড অক্ষের মাঝ বরাবর, জেড ও এক্স অক্ষের মাঝ বরাবর, এরকম। এখন বলো এই উপস্তরগুলো তিনটি অরবিটাল, ডি উপস্তর পাঁচটা অরবিটাল, এফ উপস্তর 7টা অরবিটাল দ্বারা গঠিত। এখন এইটাকে আমরা এরকমও লিখতে পারি, কখনো কখনো তুমি চাইলে এটাকে আমরা বক্স হিসেবেও দেখাতে পারি। দেখো এটা পি উপস্তর, এই পি উপস্তর তিনটি অরবিটাল, একটা নাম এখানে বলো এটা পি এক্স, আর ওই পি লেখলে ওয়াই, পি জেড, এভাবে লেখলেই যথেষ্ট। পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপস্তরের 5টা অরবিটাল, এরকম বক্স করে আমরাও লিখতে পারবো 1 2 3 4 ডি। এই টান দেব, এই টান দেওয়ার অর্থ এটা টোটাল ডি উপস্তরের অরবিটাল সবগুলো। এবার বলো এই যে এগুলোর নাম তুমি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার, এভাবে 5টা অরবিটাল এভাবে আমরা বলতে পারি। এখন প্রশ্ন হলো হুন্ডের নীতিতে ইলেকট্রন অরবিটালে প্রবেশ করবে। অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে মনে করো, দেখো পি উপস্তরে 3টি অরবিটাল। এখানে একটা ডায়লগ আছে, একই উপস্তরের সবগুলো অরবিটালে শক্তি সমান। কি বললাম? এই ডায়লগটুকু প্রথমে লিখবো, একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান, এদেরকে সম্পন্ন সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল বলে। হুন্ডের নীতির, হুন্ডের যে আমি নীতিটা বলবো তার প্রথম ডায়লগ এইটুকু। এই ডায়লগটুকু কি দেখো, একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান ও এদেরকে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল বলে। একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান, এদেরকে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল বলে।
এখন বলো তো বাবারে, যদি এদের সবগুলোর শক্তি সমান হয়, যদি ডি উপস্তরের সবগুলোর শক্তি সমান হয়, তাহলে এখন শক্তি সমান, কিন্তু ইলেকট্রন একটা। আচ্ছা বলো তো ইলেকট্রনটা কার কাছে যাবে? দিলাম, ওইটা গেল, ওর ওখানে ইলেকট্রন গেল, এই দুইটা কি এভাবে আজীবন ফাঁকা থাকবে? ইলেকট্রন একটা, 3 অরবিটাল, তিনটার মান সমান, তিনটার শক্তি সমান, তাহলে বলো ইলেকট্রন, এই ইলেকট্রনটা বলো তো এখানেই স্থির থাকবে না এইরকম এখান থেকে মুহূর্তের মধ্যে এখানে চলে আসলো, এখানে কিছুক্ষণ থাকলো, মুহূর্তের মধ্যে এখানে চলে আসলো, আবার এখানে চলে গেল? আর তাহলে বলো তো অনবরত ইলেকট্রনটা স্থানান্তর হচ্ছে কিনা? স্থিতিশীলতা কম, স্থিতিশীলতা কম। এবার তুমি চিন্তা করো তো, যদি আর একটা ইলেকট্রন এই অরবিটালে আসার সুযোগ হয়, পাওয়া যায়, তাহলে বলো তো ইলেকট্রনটা কোথায় দেব? তখন দেখো তো আর একটা ইলেকট্রন দেখা গেল যে এই জায়গায় দেব, তাহলে বলো তো এটাতে দুইটা ইলেকট্রন, অরবিটাল তিনটা, তাহলে বলো তো এটা কিছুক্ষণ এখানে আসবে, তখন এটা এখানে আসবে, আবার এটা এখানে যাবে, তখন বলো তো এটা এখানে আসবে, মুহূর্তের মধ্যে অনবরত চলমান থাকবে কিনা? সর্বদা। এবং বলো তো প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন থাকলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 33%, দুইটি ইলেকট্রন থাকলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 66%, যখন তিনটি ইলেকট্রন থাকবে তখন প্রত্যেকটা অরবিটালে বলো তো একটা একটা করে ভাগ পাবে কিনা? বাধ্য। একটা অরবিটাল দুইটা নিয়েছে, আর একটা অরবিটাল একটা, আর একটা অরবিটাল ফাঁকা, এটা সম্ভব, কারণ বলা হয়েছে যে সবগুলো অরবিটালের শক্তি সমান, তার মানে সবাই একই শক্তি সম্পন্ন, তাহলে সবাইকে একই রকম অবস্থায় থাকতে হবে, কেউ বেশি ইলেকট্রন নিয়ে থাকবে আর কেউ জিরো হয়ে থাকবে, এটা সম্ভব না, স্থিতিশীলতা মানে স্থিতিশীল হবে না। ফলে আমরা বলছি হুন্ডের নীতিটা এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ইলেকট্রনের মানে মৌল স্থিতিশীলতার স্বার্থে কিভাবে ইলেকট্রনিক কাঠামো অর্জন করে। মৌল স্থিতিশীলতার স্বার্থে ইলেকট্রনিক কাঠামো কিভাবে অর্জন করে। আসলে একটা কথা বলি, এই ধরনের মনে করো ন্যাচারাল যে মৌলগুলো, এর কৃত্রিম মৌল কিছু আবিষ্কার সেটা তো পরবর্তীতে, কিন্তু ন্যাচারাল মৌলগুলো এগুলো কিন্তু প্রকৃতির দান, প্রকৃতিতে মৌলগুলো পাওয়া যায়, বিজ্ঞানীরা তার পরীক্ষা নিরীক্ষা করে তার ইলেকট্রনিক কাঠামোর ব্যাখ্যা দেন যে এই মৌলটির এইরকম স্থিতিশীলতার কারণ তার কাঠামোটা এইরকম। কোনো মৌলকে এইভাবে আবিষ্কার করেন নাই কোনো বিজ্ঞানী যে একে ইলেকট্রন এইভাবে দিয়ে আমি আবিষ্কার করি, সেটা কিন্তু না। মৌল আছে, বিজ্ঞানী পরীক্ষা করে দেখেন যে এর ইলেকট্রনিক কাঠামো এ কারণে এর স্থিতিশীলতা এইরকম, বা স্থিতিশীলতার সাথে এরকমটি হচ্ছে। এখন বলো তাহলে ইলেকট্রন যখন একটা ছিল তখন কোনো একটা পি অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ছিল 33%, কারণ ওখানে কিছুক্ষণ, এখানে কিছুক্ষণ, এখানে কিছুক্ষণ, আবার ওইদিকে অনবরত চলমান, অস্থিতিশীল সবচেয়ে বেশি। 2 নম্বর আর একটা ইলেকট্রন যখন আসলো তখন কোনো একটা অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 66%, কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কম মানে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। এবার বলো তো যদি আরও একটা ইলেকট্রন পাওয়া যায় তাহলে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 100% কিনা? তাহলে বলো প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন স্থিতিশীল। আমরা বলছিলাম হাফ ফিল্ড স্থিতিশীল, এই যে হাফ ফিল্ড P3 স্থিতিশীল। ওকে, একইভাবে যদি ডি অরবিটালে ইলেকট্রন এরকম অবস্থান করে তাহলে বলো একটা ইলেকট্রন ডি অরবিটালে যদি কোথাও আসে সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা কি শুধু ওইটাতেই স্থির থাকবে? না, কারণ সবগুলো সমান। ইলেকট্রনটা এখানে থাকবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তার মানে বলতো আরও স্থানান্তর বেশি, তার মানে আরও অস্থিতিশীল। এইভাবে ইলেকট্রন আস্তে আস্তে মানে কোনো একটাতে পাওয়ার সম্ভাবনা 20%, আর 20% সম্ভাবনা মানে স্থিতিশীলতা খুব কম। এভাবে আস্তে আস্তে আরও একটা ইলেকট্রন যখন আসবে তখন বলতো আস্তে আস্তে ইলেকট্রন ভরবে, স্থিতিশীলতা বাড়বে। এইরকম প্রত্যেকটা অরবিটালে যখন একটা একটা করে আসবে D5 হবে তখন অধিক স্থিতিশীল। এবার বলো আর একটা যখন ইলেকট্রন, মনে করো ষষ্ঠ ইলেকট্রন বা এখানে ফোর্থ ইলেকট্রন আসলে বলো তো তখন আবার কি হবে?
একই স্পিনে একটা অরবিটালে দুটি ইলেকট্রন যদি একই স্পিনে দেয়, ইলেকট্রন দুটি বিকর্ষণ করবে, চুম্বক ধর্ম ক্রিয়েট হবে, উভয়ের চুম্বক ধর্ম পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা ইলেকট্রন থাকে ঘড়ির কাঁটার দিকে আর একটাকে বিপরীত স্পিনে দেয়, তাহলে এই এদের চুম্বক মোমেন্ট জিরো হয়ে যায় এবং এদের পরস্পরের আকর্ষণ বল ক্রিয়েট হয় এবং এরা স্থিতিশীল হয়। ফলে একটা অরবিটালে যখন আরেকটা ইলেকট্রন প্রবেশ করে তখন বিপরীত স্পিনের আরেকটা ইলেকট্রন প্রবেশ করে এবং অধিক স্থিতিশীল হয়, অধিক স্থিতিশীল হয়। তাহলে আমরা এখন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে তাহলে হুন্ডের নীতি কি বললো, নীতিটা বলবো এখন। একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান, এদেরকে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল বলে। এই ডিজেনারেট অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একই স্পিন বিশিষ্ট একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনের আর একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে হুন্ডের নীতি বলা হয়। আমি এখন নীতিটা একটু লিখে দেব। হ্যাঁ, তাহলে বলো আমরা নীতিটা যখন লিখতে যাব, এই নীতি এখান থেকে শুরু, এইটুক ডায়লগ প্রাথমিক, এরপরে আমাদের নীতি শুরু হবে এখানে। দেখো, একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান, এদেরকে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল বলে। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একই স্পিন বিশিষ্ট একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। এরপর দেখো, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একই স্পিন বিশিষ্ট একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনের আর একটি করে ইলেকট্রন প্রবেশ করে। ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে হুন্ডের নীতি বলা হয়। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একই স্পিন বিশিষ্ট একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনের আর একটি করে ইলেকট্রন প্রবেশ করবে দেওয়াটা ভালো হয়, করবে। আচ্ছা, এবার বলো ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে হুন্ডের নীতি বলা হয়।
এই যে একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান, এদেরকে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল বলে। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একই স্পিন বিশিষ্ট একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনের আর একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে হুন্ডের নীতি বলা হয়। আমরা এখন এই নীতির প্রয়োগ দেখাবো, ইলেকট্রন বিন্যাস করব একটা মৌলের, এভাবে আস্তে আস্তে দেখো। এটাকে আরো বলি হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাস অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। প্রত্যেকটা অরবিটাল দেখে তাতে ইলেকট্রন দিতে হবে। এটা তিনভাবে করা যায়। নর্মালি অরবিটালে ইলেকট্রন দিতে পারি, কেউ বলে সিঁড়ি পদ্ধতিতে করি, কেউ বলে সারি পদ্ধতিতে করি। সারি পদ্ধতিতে নির্ভুল, তুমি সারি পদ্ধতিতে করবে। সিঁড়ি পদ্ধতিতে করতে গিয়ে বাসার সিঁড়ির মতো কিছু দূর উঠানোর পর তুমি ঝামেলায় পড়বে, বিতর্কিত হয়ে যাবে। ফলে সিঁড়ি পদ্ধতি তোমার করার দরকার নাই, তুমি সারি পদ্ধতি করবে। স্যার সারি পদ্ধতি কি দেখাই এখনই। বোর্ডটা মুছতে সময় লাগবে তো একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। এখন হুন্ডের নীতি দুই একটা ইলেকট্রন বিন্যাস একটু দেখাবো তোমার উদাহরণ বোঝানোর জন্য। ইলেকট্রন বিন্যাস দেখানোর পর আমরা তোমার চলে যাব পাউলির বর্জন নীতি। তাহলে দেখো হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি মনে করো বক্স পদ্ধতি, সারি পদ্ধতি। সারি পদ্ধতিটা এইরকম, বক্স এবং সারি, 1s 2s 2p 3s 3p 3d 4s। এই যথেষ্ট, 30 পর্যন্ত যথেষ্ট হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাসের। এইটা দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s, প্রত্যেকটা বক্স, এই যে বক্স, প্রত্যেকটা বক্স একটা করে অরবিটাল। স্যার আমি এরকম দেখাইতে চাই না, নর্মালিও তুমি দেখাইতে চাইবে, এসএসসিতে তুমি করছিলে এরকম। দেখো তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি বলি, তাহলে বলো তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এইটা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই 1s 2 2s 2 2p3, এটা আব্বাউ নীতি, আব্বাউ নীতি অনুযায়ী। কিন্তু বলো তো এটা ইলেকট্রন বিন্যাসটা যদি এরকম হয় 1s2 2s2 2px 2py 2pz, দেখো তো 1 1 1, তাহলে বলো তো এই ইলেকট্রন বিন্যাসটা কোন নীতি? হুন্ডের নীতি। আর এবং এই হুন্ডি নীতির ইলেকট্রন বিন্যাস করে 1 1 1, এই যে বেজোর ইলেকট্রন, অযুগল অযুগ্ম ইলেকট্রন, এই যে এইটা এইরকম ভাবে বোঝা যায় এবং এটাকে দিয়ে যোজনী বের করা যায়। যোজনী স্তর বলা হয়, যোজনী সর্বশেষ স্তর। এবং যোজনী স্তরে অযুগল ইলেকট্রন যা থাকে বা অযুগ্ম থাকে সেটাকে আমরা বলি যোজনী। সচরাচর শেয়ার করে বন্ধন তৈরি করে সমযোজী। তাহলে বলো এই হুন্ডের নীতি দিয়ে ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে যোজনী স্তরে যোজনী সংখ্যা বের করা যায়। অযুগল কয়টা আছে, যুগল কয়টা আছে, লোন পেয়ার কোনটা, বন্ড পেয়ার কোনটা হবে, বন্ডের সাথে যুক্ত হবে, এগুলো সব বের করা সম্ভব। কিন্তু এখান থেকে এটা বোঝা যায় না। কিন্তু হুন্ডের নীতি দিলেও অরবিটাল ভিত্তিক আমরা তখন এটা দেখতে পারি প্রয়োগ।
এখন প্রশ্ন দেখো তো, ইলেকট্রন পিতে 3টা, ইলেকট্রন 3টা অরবিটালে 3টা, এরকম হয় নাই যে x 2টা নিয়েছে, y একটা নিয়েছে, z 0। এই কারণে প্রশ্ন হয় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির সর্বাধিক প্রয়োগ। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির সর্বাধিক প্রয়োগ কেন? পিতে অরবিটালে 3টে, উপস্তরে 3টা, পি অরবিটাল 3টা, 3টে অরবিটালে 3টি ইলেকট্রন, প্রত্যেকটাতে একটা একটা করে গেছে কিনা নিশ্চিত হওয়া যায়। কোনটাতে 2টা, কোনটা একটা, এরকম নেই। তাহলে বলো স্যার, তাহলে কি শুধু নাইট্রোজেনেরটাই? না, সব মৌল ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে। তার মধ্যে একটা কথা বলবো, এস উপস্তর হুন্ডের নীতির প্রয়োগ নাই, কারণ আমরা জানি এস উপস্তরের অরবিটাল একটা, ওখানে একটা ইলেকট্রন থাকতে পারে অথবা 2টা থাকতে পারে। ওর একটা ইলেকট্রনেই কোন জায়গায় যাবে, কোনটাতে যাবে না, এরকম কোন সিদ্ধান্ত দেওয়ার প্রশ্ন আসে না, কারণ এস অরবিটাল মাত্র একটা অরবিটাল, উপস্তরের একটাই অরবিটাল। ফলে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ আমরা দেখানোর নাই। কিন্তু যখনই পি 3টে অরবিটাল, ইলেকট্রন কোন অরবিটালে গেল, কোন অরবিটালে গেল না, হুন্ডের নীতি দিয়ে বের করা, মানে হুন্ডের নীতির মাধ্যমে সেটা ব্যাখ্যা সম্ভব এবং স্থিতিশীলতা আছে কিনা সম্ভব। তাহলে বলো পিতে 3টি ইলেকট্রন, 3টি অরবিটালে 3টি, এই যে দেখা যায়, এটা কোন কোন সময় দেখা যাবে? দেখো তো, পি হাফ ফিল্ড, ডি হাফ ফিল্ড, এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা। পি হাফ ফিল্ড আর ডি হাফ ফিল্ড, এই ক্ষেত্রে যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রনগুলো অযুগল বা অযুগ্ম আছে কিনা। যদি অযুগ্ম থাকে তাহলে সর্বাধিক প্রয়োগ বলতে পারি। এই জন্য যে সবগুলাই হুন্ডের নীতির প্রয়োগে ইলেকট্রন বিন্যাস করা হয়, কিন্তু এই জায়গাগুলো একটু তোমাকে প্রশ্ন তৈরির জন্য যে পয়েন্টটা ভালো দেখো, যে 3টা হাফ ফিল্ড, প্রত্যেকটাতে একটা একটা করে, এইটা সর্বাধিক প্রয়োগ ডি পি এই ক্ষেত্রে। এবং আর একটা কথা, কেন এটা সর্বাধিক প্রয়োগ এবং স্থিতিশীল কেন বলো তো? পি উপস্তরের 3টে অরবিটাল, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন, তাহলে বলো তো পূর্তি সমতা তৈরি হয়েছে কিনা, সিমেট্রিক্যাল কিনা অরবিটালগুলো। আমরা বলছি ওরা সমান, আবার ওদের ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা একটা করে এখন ধরে রাখছে, তার মানে বলো তো ওদের স্থিতিশীলতা অনেক বেশি এবং প্রত্যেকটাতে একটা একটা করে। এই জন্য বলা হয় যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হলে ইলেকট্রন কাঠামো অধিক স্থিতিশীল হয়, এবং সেটার কারণ হলো পূর্তি সমতা অর্জন হয়, সবগুলোর একই শক্তি সম্পন্ন অবস্থা তৈরি হয় ইলেকট্রন থাকার কারণে সবগুলোতে। তাহলে আমরা বলো এই নাইট্রোজেন, স্যার একইভাবে ফসফরাস, অন্য সহ তুমি অক্সিজেনের কথাও বলতে পারো। অক্সিজেনেরও ক্ষেত্রে দেখো তো, যদি আমি এটা বলি যে এটা অক্সিজেন, তাহলে বলো তো এখানে 8 আসবে কিনা, 8। তাহলে বলো তো ইলেকট্রন এখানে কয়টা, 4 কিনা। তাহলে বলো তো এখানে 2টে, যে কোনো একটাতে 2টে আর একটা একটা, এই একটা একটা আছে কিনা। এখানে 2টে আর এখানে 0, সেটা তো না, একটা একটা বলে হুন্ডের নীতির প্রয়োগ। কিন্তু সর্বাধিক প্রয়োগ এই কথাটা সব সময় এই হাফ ফিল্ড ফুল হাফ ফিল্ডের ক্ষেত্রেই মানে বলা হয়, এবং ওইভাবেই প্রশ্নটা তৈরি করা সুবিধাজনক। নাইট্রোজেন, ফসফরাস, ক্রোমিয়াম, কপার, এই সব জায়গায়। তাহলে আমি মুছে দেই, ম্যাঙ্গানিজ দিলাম মুছে, প্রশ্নটা মুছে দিলাম। এবারে আমরা ইলেকট্রন বিন্যাসটা বক্স পদ্ধতিতে করতে চাই। ওটা তো নর্মাল গেল, ওটাও হুন্ডের নীতির প্রয়োগ, কিন্তু বক্স পদ্ধতিতে দেখো তো কি রকম। বক্স পদ্ধতিতে আমরা তাইলে বলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, দেখো তো এটা অক্সিজেন, নাইট্রোজেনটাই আমরা করতে চাই। ফলে আচ্ছা অক্সিজেন করলেও সমস্যা নেই, দেখো তো ইলেকট্রনটা এখানে 2টি, A1 এসে 2 এসে 2টি। এবার বলো 3 এসে কয়টা, 3Pতে 1 2 3, এরপর আর একটা 4টা। এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির প্রয়োগ।
প্রত্যেকটা অযুগল ইলেকট্রন আছে। আর এখানে হুন্ডের নীতির সারমর্ম মোট কথা মানে একবারে সংক্ষেপ কথা বলা হয়, ইলেকট্রন বিন্যাস এমনভাবে হবে যাতে অরবিটালে সর্বাধিক সংখ্যক অযুগল ইলেকট্রন থাকে। কি হবে? অরবিটালে সর্বাধিক সংখ্যক অযুগল ইলেকট্রন বিদ্যমান থাকে, অর্থাৎ কোনোটাতে জিরো আর কোনোটাতে জোর করে রাখা যাবে না, অযুগল অবস্থায় যেন সর্বাধিক থাকে এইটা। তাহলে বলো এইটা ইলেকট্রন বিন্যাস। আমি একটা বড় ইলেকট্রন বিন্যাস করতে চাই, যেমন মনে করো জিঙ্কের নর্মাল ইলেকট্রন বিন্যাস এবং এই বক্সের মধ্যে ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা একটু নাম্বারিং করতে চাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো তো আমরা যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্কের নর্মাল ইলেকট্রন বিন্যাস করবো জিঙ্ক 30, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। এটাকে যদি নর্মাল হুন্ডের নীতিতে করি, বক্স মানে বক্স না অরবিটাল ভিত্তিক, 1s2 2s2 2px2 2py2 2pz2 3s2 3px2 3py2 3pz2 3d xy, এইটা xy পরিচয় নিচে, আর পাওয়ার হলো 2 x2 dxy2 3d yz2 3d zx2 3d x square minus y square 2 3d z square 2 আর 4s2। এবার বলো এটা হলো হুন্ডের নীতির। প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন আছে, কোনোটার দুইটা, তার মানে প্রত্যেকটা অরবিটাল পূর্ণ জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে। এটা হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাস, অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এখানেও দেই ইলেকট্রনগুলা। এই কোন বইয়ে ইলেকট্রনের এই 30 চিহ্নটা এরকম দেওয়া থাকতে পারে, দেখবে, আর এটা আবার এইরকম দেওয়া থাকতে পারে। তো এই যে এই ইলেকট্রন কাঠামো দেখো, এটার ক্ষেত্রে কোনো কারণে এমন হতে পারে যে এটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা এলোমেলো হয়ে যেতে পারে। সে কারণে তুমি সর্বদা 30 চিহ্ন উপরে ঘড়ির কাঁটার দিক, নিচে ঘড়ির কাঁটার বিপরীত দিক, অর্থাৎ তীর একটা উপরে একটা নিচে দেবে। হাফ দেওয়ার দরকার নাই, কারণ হাফ দিতে গিয়ে তুমি ভুল করে ফেলতে পারো, দুটো একই স্পিন হয়ে যেতে পারে, চিন্তা করে দিতে হবে। তাহলে এখন বলো এই যে ইলেকট্রনিক কাঠামোটা অর্জন লিখলাম, এটা কার? জিঙ্কের হুন্ডের নীতিতে অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। পরীক্ষায় আসতে পারে জিঙ্কের মানে হুন্ডের নীতির প্রয়োগ দেখাও, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতির প্রয়োগ দেখাও। এখন বলো এই ইলেকট্রনগুলোর ক্ষেত্রে কোন ইলেকট্রনের নাম্বার কত? আমরা নরমালি এই নাম্বার চেঞ্জ হতে পারে, এটা কখনো এটা প্রবাবিলিটি আর কিছু না। তো নরমালি আমরা বলি এটা 1 ধরি, 2 3 4 5 6 7। তুমি বলতে পারো স্যার এটা আমি 5 ধরি। ইয়েস, যেহেতু সমশক্তি সম্পন্ন যে কোনোটাই 5 হতে পারে, যে কোনোটাই 5 হতে পারে। ফলে নর্মালি আমরা কনভেনশন নর্মাল জাস্ট যে কোনো একটা সিকোয়েন্স তুমি ফলো করো, 5 6 7 8 9 10 11 12 13 14 15
16 17 18 19 20। তোমরা জানো 4s ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করে। তার 3d এর 21তম ইলেকট্রন কোনটা? 21। স্যার 21 এটা না, আমি এইটা ধরবো 21। ওকে ধরো, ধরো, কোনো ব্যাপার না। তাহলে বলো 21 22 23 24 25 26 27, দেখো 28 29 30। এই যে প্রথমে একই স্পিনগুলোকে নাম্বারিং করব, অবশ্যই এই একের সাথে দুইটাকে নাম্বারিং করতে পারবো না, ভুল। তাহলে ব্যর্থ, হুন্ডের নীতি প্রয়োগ হবে না। আবার বলছি, প্রথমে একটা একটা করে নাম্বারিং হবে, তারপর বিপরীত স্পিনেরটা আবার আর একটা করে নাম্বারিং হবে। এখানেও প্রথমে একটা একটা করে নাম্বারিং হবে, তারপর বিপরীত স্পিনের আর একটা করে নাম্বারিং হবে। একসাথে একই অরবিটালে দুটি ইলেকট্রনকে কখনোই নাম্বারিং করব না, করলে ভুল হবে। তারপর 19 20 21, তাহলে বলো 21 22 23 24 25, তারপর 26 27 28 29 30, এভাবে নাম্বারিং হয়ে গেল। তাহলে এখন বলো এখানে তোমাকে এই নাম্বারিংটা কেন দরকার স্যার? নাম্বারিংটা দরকার এই কারণে যে আমরা যখন এখন এই পাউলির বর্জন নীতি শুরু করব, এই পাউলির বর্জন নীতিতে গিয়ে দেখবে যে ওই যে হঠাৎ বলো জিঙ্কের 21তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট নিচের কোনটি? জিঙ্কের 21তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট নিচের কোনটি? এটা আমরা এখন একটু বলি। হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করলাম, বলো তো জিঙ্ক আয়ন যদি বলি জিঙ্ক 2+, কেমন হবে ইলেকট্রন বিন্যাস? বের হবে কেমনে ইলেকট্রনটা? ফলে বলো তো সঙ্গে সঙ্গে 4s 0, 4s 0। তাহলে বলো তো এটা কি হবে? 4s 0, 4s 0। তাহলে 4s 0 মানে এটা 0 নাই, 19 20 ইলেকট্রন সর্ববহিষ্ঠ ইলেকট্রন বের হয়ে চলে গেল। এবার বলো তো যদি বলি জিঙ্ক 2+ না, আর একটা ইলেকট্রন বের হবে, কোথা থেকে বের হবে? কোনটা বের হবে? এই যে বাবা, আগে এইটা বের হবে। এরপরে যদি ইলেকট্রন বের হওয়ার প্রশ্ন দাঁড়ায়, তাহলে কোনটা বের হবে? এই বিপরীত স্পিনগুলো আগে বের হবে। এরপর আর একটা যদি বের হতে চায়, কোনটা বের হবে? সবারে শেষে ঢুকছে, প্রবেশ করছে, সেটা সবারে আগে বের হবে। তুমি একটা ক্লাসের মধ্যে বেঞ্চে সবারে যায়, কর্নারে যায়, শেষে যায় বসছো কর্নারে, এবার বের হওয়ার ক্রমটা কি? তোমাকেই আগে বেঞ্চ থেকে বের হয়ে যাইতে হবে। ঠিক এখানেও ইলেকট্রন সর্বশেষ যে ঢুকছে বের হবে সবারে আগে সে। বিশেষ করে একই অরবিটালের ক্ষেত্রে সর্বশেষ যে ঢুকছে এইটা একটা বেঞ্চ, এই বেঞ্চে তোমরা 5 জন বসছো, এটা একবার লাগানো, এই কর্নার থেকে সর্বশেষ আসি কর্নারে বসছে, বের হওয়ার ক্রম হলো সবার আগে সেই বের হবে। ঠিক এখানে ইলেকট্রনও সর্বশেষ ইলেকট্রন সবার আগে বের হচ্ছে। তাহলে বলো যদি এখন বলে এরকম আয়নের ইলেকট্রন বিন্যাস জিঙ্কের 2+, আয়রন 3+, পারবো কি না? আয়রন 3+, দেখো তো এইটাকে যদি আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসে কনভার্ট করি, দেখো তো আয়রনের ইলেকট্রন কাঠামোর এই কিনা? আয়রন 26। তাহলে বলো এখানে ইলেকট্রন বলো তো তাহলে কত আসবে? 2। তাহলে এখানে কত? ডিতে 6। তাহলে বলো এটা কত? 2। তাহলে বলো এগুলো সবগুলোর পাওয়ার কি হবে? তাই প্রত্যেকটাতে কি আসবে? এটা স্কয়ার, dz স্কয়ার। আচ্ছা দেখো এই যে প্রত্যেকটাতে একটাতে দুইটা, প্রত্যেকটাতে একটা। তাহলে বলতো এখানে কি হবে? এইটা হলো আয়রনের ইলেকট্রন বিন্যাস, আয়রন 26। এবার আয়রন 3+ বললো, তাহলে বলো তো আয়রন 3+ বললে যদি আমি আয়রন 3+ বলি, তাহলে কোন ইলেকট্রন দুইটা আগে বের হবে? এই যে এস থেকে দুইটা বের হয়ে গেল,
এবার বলো আরো একটা ইলেকট্রন বের হবে, তখন ডি থেকে একটা বের হবে, তাহলে ডির ইলেকট্রন বলো D5 আসবে। তাহলে এখানে কোনটা বের হবে? D4 তাহলে ডি কোথা থেকে বের হবে বলো? এই যে এইটা থেকে, ডি থেকে একটা হয়ে থাকবে। তাহলে বলো এখানে কি হবে? এটা এবার এখান থেকে আর একটা বের হয়ে, এটা হলো হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাস, আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস, আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস। আশা করি হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাসে বক্স পদ্ধতির প্রয়োগ পারবে। আমরা এখন চলে যাচ্ছি পাউলির বর্জন নীতি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আমরা এখন পাউলির বর্জন নীতি শুরু করব। প্রশ্ন, বর্জন কথাটার অর্থ কি? আচ্ছা বলো তো, কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², 2n² এর চেয়ে বেশি ইলেকট্রন একটা মানে তোমার হলো শক্তি স্তরে ধারণ করতে পারবে না। এই যে 2n² এর অধিক ইলেকট্রন আসলেই বর্জন। এই জন্য বর্জন স্যার শুধু না, উপস্তরের ক্ষেত্রেও প্রত্যেকটা উপস্তরের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করে, এর অতিরিক্ত আসলেই বর্জন। অরবিটালে 2টি ইলেকট্রন ধারণ করে, 2টির বেশি ইলেকট্রন আসলেই বর্জন, চল অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ওর ক্ষেত্রে ওর লিমিটেশন ওই দুইটা, উপস্তরের নির্দিষ্ট সংখ্যক এবং শক্তি স্তরের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করে। এই কারণে বর্জন কথাটা জড়িত, যে এর 2n² এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না। এবার পাউলির বর্জন নীতি কি? এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই হায়ার অর্ডারের প্রশ্ন হয়। এই জায়গা থেকে হায়ার অর্ডারের প্রশ্ন হয় সচরাচর। উচ্চতর দক্ষতার প্রশ্ন এখান থেকে তৈরি করা যায়, টিচারেরা আনন্দে তৈরি করে স্টুডেন্টের জন্য। এই জন্য বুঝতে হবে ভালো করে পাউলির বর্জন নীতি। এটা হলো একটা ইলেকট্রনের পরিচয় দেওয়ার জন্য আমরা বলছিলাম 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। কি বললাম? একটা ইলেকট্রনের পূর্ণ পরিচয়ের জন্য কয়টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। এই 4টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা ইলেকট্রনকে পরিচিত করা যায়। ও কোন শক্তি স্তরে, কোন উপস্তরে, কোন অরবিটালে, ও কোন দিকে ঘুরে, পরিচয় সেইটা আমরা পাউলির বর্জন নীতির মাধ্যমে একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট বের করতে পারবো। আর কোয়ান্টাম সংখ্যা সেট দেখে আমরা বলতে পারবো যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরের, কোন উপস্তরের, কোন অরবিটালে। এবং তাহলে পাউলির বর্জন নীতিটা কি স্যার? নীতিটা দেখো, একটি পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই
একই হতে পারে না। সর্বোচ্চ তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। চতুর্থটির মান একই হতে পারে, চতুর্থটির মান অবশ্যই ভিন্ন হবে। এটা হলো পাউলির বর্জন নীতি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। সর্বোচ্চ তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে, চতুর্থটির মান অবশ্যই ভিন্ন হবে। এই প্রসঙ্গে আমি একটা নোট লিখে দিতে চাই। নোট হলো, আমি এই নোটটা এই পাশে সাইডে লিখে দিলাম। যদি নোট, এটা তোমার নোট বোঝার জন্য নোট, যদি একটা অরবিটালের, একটি পরমাণুর একটি অরবিটালের দুটি ইলেকট্রনের একটি অরবিটালে দুটি ইলেকট্রনের, যদি একটি পরমাণু একটি অরবিটালে দুটি ইলেকট্রনের তুলনা করি তাহলে প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে, কিন্তু চতুর্থটির মান অবশ্যই ভিন্ন হবে। অর্থাৎ বলছি যে একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকে, যদি একটা অরবিটালে দুটি ইলেকট্রন নিয়ে বিবেচনা করি তাহলে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা সেম, একই, শুধু স্পিনে যায় একটা ঘড়ি কাঁটার দিক আর একটা বিপরীত দিক। এটা একটা নোট। আর যদি দুটি ভিন্ন অরবিটালে দুটি ইলেকট্রন বিবেচনা করি, আর একটা নোট, যদি দুটি ভিন্ন অরবিটালের দুটি ইলেকট্রনকে বিবেচনা করি তাহলে তাদের সবগুলো কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে। কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে। তার মানে বলো, সর্বোচ্চ সেম হইলে কয়টা হবে? তিনটা। কিন্তু সবগুলা ভিন্ন হতে পারে, তাতে কোনো বাধা নাই। কিন্তু একই হতে গেলে সর্বোচ্চ শেষ। তো তুমি স্ক্রিন বন্ধ করে দিছো। একই হতে গেলে তাহলে বলো, দুটি ভিন্ন অরবিটালে দুটি ইলেকট্রনকে বিবেচনা করি তাহলে তাদের সবগুলো কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে। কথা বুঝছো? কিন্তু যদি একটা অরবিটালে দুটি ইলেকট্রনকে বিবেচনা করি তাহলে প্রথম তিনটে অভিন্ন হবে, চৌথটা ভিন্ন। কিন্তু দুটি ভিন্ন অরবিটাল বলি, সবগুলো ভিন্ন হতে পারে, কোনো বাধা নাই। এখানে বলছো ওইটাই যে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না।
তার মানে সবগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সবগুলো কখনো এক হবে না, কারণ তুমি জানো একই অরবিটালের ক্ষেত্রেও স্পিন বিপরীত হয়, একই অরবিটালের ক্ষেত্রেও স্পিন বিপরীত হয়। তাহলে আমরা এখন এর সাপেক্ষে বলতে চাই যে একটা উদাহরণ দিতে চাই, কেমন করে দেখি একটা অরবিটালের ক্ষেত্রে কি হয় আর ভিন্ন অরবিটালের ক্ষেত্রে কি হয়। তাহলে আমরা মুছে দিলাম। দেখো আমরা বলতে চাই যেমন হিলিয়াম একটা মৌল, পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস 1s2, এটাকে বক্স পদ্ধতিতে করলে দেখো তো এরকম কিনা 1s, এই ইলেকট্রনটাকে আমরা 1, এই ইলেকট্রনটাকে আমরা ধরবো 2। এবার বলো তো এখানে প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান n l m s বা sm ms। তাহলে বলো তো প্রথম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, এটা কোন শক্তি স্তরে 1s, 1 নম্বর শক্তি স্তরে n এর মান 1, কোন উপস্তরে s উপস্তরে s এর জন্য l এর মান 0, l এর মান 0 হলে বলো m এর মান কত হয় 0। ইলেকট্রনটি কোন দিকে আছে, উপরের দিকে, স্পষ্ট কথা, প্লাস হাফ। আমাকে যদি এই রকম করে বলে দেখো তাহলে বলো তো সেট ইলেকট্রনটি কয় নাম্বার শক্তি স্তরে, 1 নম্বর শক্তি স্তরের s উপস্তরে, l এর মান 0 মানে s উপস্তর, s উপস্তরে s অরবিটালে অবস্থান করে এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। আবার বলছি n বলো কোন শক্তি স্তরে 1s, এই যে 1, এই 1 n এর মান 1, 1 নম্বর শক্তি স্তরের কোন উপস্তরে s উপস্তরে, s এর মান, s এর জন্য l এর মান 0, l এর মান 0 বলো তো এখন m এর মান কত 0, l এর মান 0 হলে m এর মান 0, কারণ আমরা জানি l এর মান m ইজ ইকুয়াল টু কি প্লাস 0 সহ প্লাস মাইনাস l, তো l এর মান 0 মানে m 0। আচ্ছা বলো এবার s প্লাস m। এবার বলো দ্বিতীয় ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে এই যে ইলেকট্রনটা বলো তো ইলেকট্রনটার ক্ষেত্রে n এর মান কত, এটাও 1s, 1 নম্বর 1s, এই 1, s এর জন্য l এর মান 0, m এর মান 0। এবার বলো তো এটা মাইনাস হাফ কিনা, তাহলে বলো তো একটা অরবিটালে দুটি ইলেকট্রন কিনা, এই নিয়মটা প্রযোজ্য কিনা, এর মধ্যে একটি অরবিটালে দুটি ইলেকট্রন। দেখো তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সেম, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সেম, চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান সেম একই, চতুর্থটার মান ভিন্ন। দেখো চতুর্থটির মান ভিন্ন, সেম 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 ডিফারেন্ট বা ভিন্ন। তাহলে বলো ওই যে ব্যাখ্যাটা বলছি যে একটা অরবিটালে যদি দুইটা হয় তাহলে প্রথম তিনটার মান অলওয়েজ সেম হবে, চতুর্থটার মান ভিন্ন। কিন্তু যদি দুটি ভিন্ন অরবিটালের হয় এদিকেও সেম হতে পারে, এটা আবার ভিন্নও হতে পারে, এবার সবগুলো ভিন্ন হতে পারে, সেটা তো বলেই দিছি ওই যে এই ডায়লগ, বুঝতে পারছি। তাহলে বলো আমরা আগামী ক্লাসে এই কোয়ান্টাম সংখ্যা সেট বের করব। দেখো এখন সেটটাকে আমরা এরকম লিখতে পারি 1 0 0 প্লাস হাফ দিয়ে আমরা বলতে পারি এটা একটা কোয়ান্টাম সংখ্যা সেট দিয়ে বলবো এটা দিয়ে কি বোঝায়, ইলেকট্রন, একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট দিয়ে কি বুঝাবে। দেখো ইলেকট্রনটি 1 নম্বর শক্তি স্তরের s উপস্তরের s অরবিটালে অবস্থান করে এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। ইলেকট্রনটি 1 নম্বর শক্তি স্তরের s উপস্তরের s অরবিটালে অবস্থান করে এবং ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। ব্যাখ্যা তাৎপর্য বুঝছি। ঠিক একইভাবে এটা যদি বলি তাহলে 1 0 0 মাইনাস হাফ
তাহলে বলবে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার মানে 1 নম্বর শক্তি স্তরের এস উপস্তরের এস অরবিটাল অবস্থান করে, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে। আমরা আগামী দিন এই বড় মৌলগুলোর 20, 25, 28, 30 এই যে বিভিন্ন সংখ্যক একটা হঠাৎ ইলেকট্রন বলে এই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট কেমন হবে জাস্ট একটা ধারণা, কারণ এখানে কিছু বিতর্কিত জিনিস আছে। ডি অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানের ক্ষেত্রে বিতর্কিত জিনিস। এটা বিতর্কিত জিনিস, বিতর্ক এড়ানোর উপায় কি সেটা বলবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।